আগে হলো কি যে হাত পা বেঁধে নিয়ে আসো, আর এখন হলো হাত পা বেঁধে মারতে মারতে নিয়ে আসো। লাভটা কি হলো রে ভাই? এটা কি গণতন্ত্র হলো? আমি এটাকে গণতন্ত্র ভাই মনে করি না। এখন আমাদের সমস্যাটা হলো কি, মানে আমাদের অল্প কথায় এই ভদ্রলোক খুব সুন্দর করে বলে দিচ্ছেন যে আমাদের সমস্যাটা হলো ক্ষমতায় একবার যাওয়ার পর আমরা লজ্জা পাই না। আমরা কি কথা বলেছিলাম সেটা ভুলে যাই। ভুলতে আমাদের এক মুহূর্ত সময় লাগে না। এই বিএনপি তাদের ৩১ দফায় বলেছে, আপনারা পড়বেন ৩১ দফায় ২১ নম্বর দফাটা, সেখানে তারা বলেছে যে স্থানীয় সরকারের কোথাও তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না। এবং দুটো কারণে করবে। একটা কারণ হলো যদি সে মারা যায় অথবা যদি সে দণ্ডপ্রাপ্ত হয় আদালত করতে, এছাড়া তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না। এই কথাটা আমাদেরকে ভোটের আগে আরেকবার মনে করে ইশতেহার ঘোষণা করে মনে করে এবং দায়িত্ব নেওয়ার পর প্রথমে তারা এই আকামটা করছে যে সবগুলি ইয়েতে সিটি কর্পোরেশনে দলীয় লোকজনকে একটা প্রশাসক বানাইছে। আগে তো ছিল একটা জিনিস যে প্রশাসক নিয়োগ করতে হলে সরকারি কর্মকর্তাকে নিয়োগ করবে, এবার তারা দলীয় লোককে নিয়োগ করছে। লাভটা কি? আপনারা কি কথা আপনি বলেছেন আর কি কথা আপনি এখন করছেন, তাহলে কোনটা আমরা মানবো? আগেটা কি মুখ দিয়ে বলেন নাই, অন্য কোনো জায়গাতে বলছেন? ভাই এইগুলি হয়েছে কি, এই যে কথাটা আমরা বললাম কিছু যায় আসে না, কিন্তু যায় আসে না। উনি যে বলছেন উনি লজ্জা তো পায় না। এখন যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি লজ্জা পাবো না, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে লজ্জা দেয়। কারণ আপনি তো সিদ্ধান্ত নিয়ে পড়ছেন, আপনি সিদ্ধান্ত নিয়ে পড়ছেন যে আমি যে কথাটা বলেছি সেই কথাটা আমি করবো না। তারপর যদি সিদ্ধান্ত না আপনাকে আমরা বললাম কি বললাম না, অথবা আমরা কি বললাম কোনো আসা যায় না। তাহলে যে বলবেন ৫ বছর পরে কি হবে, আবার কি ভোট চাইতে আসবে না? তো ২০০৮-এ ইলেকটেড হওয়ার পর হাসিনা ভোট চাইতে আসছিল আপনাদের কাছে? আসে নাই তো। না আসার পর তো আমরা জানি, ওনারা না আসার পর জানে। আমরা যারা পাবলিক আছে আমরাও টুকটাক জানি যে না আসলে পরে ২৪ আবার কি হয়, তখন দেখা যাক কোনটা কি হয়। আমরা আসলে এগুলি বলতে পারবো না ভাই। এগুলি বললে আবার অনেকে মাইন্ড করে, খুব দ্রুত ক্ষমতা গেলে না অল্পতে কিন্তু মাইন্ড করে ফেলায়, বলে এত কথা বলে কেন? ঠিক আছে, কথা না বলানোর বুদ্ধি আছে, নিয়ে এক জায়গায় ঢুকাই রাখবো যে কথা বলিস, ওইটাও ভালো, ওইটাও একটা শান্তি। কিন্তু ঢুকাই দেয় আমি একটা শান্তি পাবো, যার কোনো ঝামেলা নাই, বলতেও হবে না, শুনতেও হবে না, বসে বসে ভিতরে। এখন এই দিন আসতেছে, আমার ধারণা আসতেছে। কারণ আমার কাছে মনে হয়েছিল, আমি প্রথমে আমি সিনসিয়ারলি বলি, তারেক রহমান সাহেবকে দেখে আমার মনে হয়েছিল যে উনি বোধহয় কিছুটা বাইরের থেকে আসছেন, হয়তো এখানে যারা আছে ওনার যারা সঙ্গে দলের যারা আছেন এদেরকে উনি প্রভাবিত করতে পারেন। কিন্তু আনফর্চুনেট হলো ওনার সঙ্গে আমার একবার দেখা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছিল যে বোধহয় প্রভাবিত করতে পারবেন, আমি ওনাকে বলেওছিলাম। কিন্তু দেখলাম উল্টা, যারা এখানে আছে এরাই ওনাকে প্রভাবিত করতেছে, উনি প্রভাবিত করতে পারেন নাই। উনি দেখেন না একবার উনি দায়িত্ব নেওয়ার পরেই বললেন আমি সরকারি গাড়ি নিব না, সরকারি ড্রাইভার নিব না, সরকারি তেল নিব না বলছেন। আমি কিন্তু খুব খুশি হয়েছি। খুশি হয়েছি কেন? যে এই যে সরকারি গাড়ি নেবেন না যে কয় টাকা বাঁচবে, তেল নেবেন না যে কয় টাকা বাঁচবে, এটা দিয়ে কি দেশের অর্থনীতি চেঞ্জ হয়ে যাবে? তা হবে না। উনি এটা করলেন কেন? আমি মনে করেছি যে উনি একটা উদাহরণ তৈরি করেছেন, সবাইকে বুঝিয়েছেন, ওনার মন্ত্রীদেরকে বলতে চেয়েছেন দেখেন আপনারা জনগণকে বোঝান, আপনাদের কাছ থেকে জনগণের কাছ থেকে আমরা কিছু নিতে আসি নাই, জনগণকে কিছু দিতে এসেছি। সুন্দর একটা উদাহরণ, কিন্তু ভালো লেগেছে। তারপরে কি হলো, ওনার এই উদাহরণকে ওনার কোন মন্ত্রী গ্রহণ করেছেন? কোন একজন মন্ত্রী, একজন মতো গ্রহণ করেছেন, কুমিল্লার ভদ্রলোক আমিনুর রশিদ ইয়াসিন, উনি একমাত্র বলেছেন যে উনি গাড়িটাই দিবেন না। আর কেউ গ্রহণ করেছে? করেন। কেন করেন? তারা কি গরিব? আমি এরপরে ইন্টেনশনালি এই বসে বসে ওই যে হলফের মধ্যে সম্পদের একটা হিসাব পাওয়া যায়, আমি হিসাব যারা যারা সাবমিট করছি ওটাকে সত্য বলে বিবেচনা করেছি, করে দেখি সবচেয়ে গরিব হলো তারেক রহমান এদের মধ্যে, অন্যদের মধ্যে ওই হিসাব অনুযায়ী। এখন সবচেয়ে গরিব লোকটা বললো যে আমি সরকারি গাড়ি নিব না, দৈনিক 18 লিটার তেল নিব না, অমুক অমুক এগুলো আমি নিব না। আর যারা ধনী তারা বললো না। কেন বললো না? তাহলে আবার আমি চিন্তা করলাম, তাহলে প্রথম দিন যে বলছিল যে আমরা কোনো প্লট নিব না, ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, তখন তো সবাই রাজি হয়েছিল। হ্যাঁ, তখন রাজি হয়েছিল হুজুগে, এবং আমি নিশ্চিত সবাই হৃদয় ভেঙে চুরচুর হয়ে গেছে যে এই একটা সুযোগ আমাদের এই ভদ্রলোক সবার সামনে বলে আমাকে মিস করাই দিল। আমি জানি না পরে এটা কি হবে। এখন আমার ধারণা হচ্ছে যে উনি ওনার মন্ত্রীদেরকে, উনি ওনার দলের নেতাদেরকে
মোটেই প্রভাবিত করতে পারেন না। এবং ওনার জন্য আমার মায়া হয় আসলে, যে উনি নিজেরা আবার ওদের দ্বারা প্রভাবিত হয়ে যায়। উনি আবার বলে, যা বলছিলাম ভুল করে বলছিলাম ভাই, আমি গাড়ি নিব, সবচেয়ে দামি গাড়িটা, তেল আমার একটু বাড়াই দিও, বলা যায় না, বলতেও পারে। এই যদি হয় নমুনা, তাহলে ভাই আমি হতাশ। হতাশ এই কারণে, ওনারা যারা সাঙ্গভঙ্গ আছেন, ওনার সঙ্গে যারা আছেন, ওনাদের কিন্তু আমরা দেখছি রে ভাই এই দেশে, ওনাদের আন্দোলনও দেখছি, ওনাদের শাসনও দেখছি। এই আন্দোলন, ওনাদের আন্দোলন করার যে পদ্ধতি এবং ওনাদের শাসন করার যে পদ্ধতি, এই পুরোটাই আমাদেরকে ভাই আশান্বিত করে না। আমরা আশা করেছিলাম একটা নতুন শাসন দেখব, নতুন কিছু দেখব, সেই আশা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। কেউ কেউ বলেন ভাই হানিমুন পিরিয়ড যাইতে দিবেন না, এখনই শুরু করলেন। শুরুটা এখন করছি এই কারণে, আপনি আবার একটা ঘরের মধ্যে আগুন ধরাই দেন না, শুরুতে কিন্তু নেভানো যায়, শুরুতেই নেভাতে হয়, পরে আর নেভানো যায় না। যদি কেউ থাকেন এই সরকারের মধ্যে, সরকারের বাইরে, যাদের নেভানোর ইচ্ছা আছে, তারা দয়া করে এখনই নেভান, পরে আর পারবেন না, পরে এই আগুনে আপনি জ্বলে যাবেন। সবাইকে ধন্যবাদ।